সফলতা। এক সময়ে আমচুর নামে এক গ্রামে বধি নামক এক কাঠের মিস্ত্রি থাকতেন। একটি ছেলে সন্তান হওয়ার পর সেই স্ত্রী মারা যায়। বধির মায়ের পক্ষে সেই বাচ্চাটাকে বড় করা খুবই কঠিন হয়ে পড়েছিল। আরে দয়া করে বাচ্চাটা কান্নাটা থামাও এবার। আমার আর তোমাকে দেখাশুনো করার মতো শক্তি নেই। এটা আমার জন্য দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। তোমার বাবা বুঝতে পারছে না আমি কি কি পরিস্থিতির সম্মুখীন হচ্ছি। আরে মা, ও তো একটু আগেই টাটকা দুধ খেয়েছে, তাহলে আবার কেন কাঁদছে? আমি তো বুঝতেই পারছি না ওকে কিভাবে চুপ করাবো। তুমি এটা জানো না ও আমাকে সারাদিন কত বিরক্ত করে? তুমি কেন আমার কথা মেনে নিয়ে আর একটা বিয়ে করছো না? আমি আর বাচ্চা সামলাতে পারবো না। বদি বলল, আমার কোনো সমস্যা নেই মা, কিন্তু ওই বাচ্চার সঠিক যত্ন নেবে তো? ভবিষ্যতে যদি ওর বাচ্চা হয় তাহলে একে তো অবহেলা করবে। তাই আমার আপত্তির কারণটা একটু বোঝার চেষ্টা করো মা। আমার সেই খেয়াল আছে, সেই কারণেই আমি আমার এক বন্ধুর মেয়েকে বউ করে আনার চেষ্টা করছি। ওদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। ওর বাবার পক্ষে এই মেয়েকে বিয়ে দেওয়া সম্ভব নয়। আমি জানি মেয়েটা সহানুভূতিশীল হবে। বিশ্বাস করো, ও তোমার বাচ্চাকে খুব যত্ন করবে। কিন্তু এ কি বিয়েতে রাজি হবে? ও যদি রাজি থাকে তাহলে আমি এই বিয়েতে করতে প্রস্তুত। তোমার যদি কোনো আপত্তি না থাকে বাকিটা তুমি আমার উপর ছেড়ে দাও, আমি সব ঠিক করে দেব। অবশেষে কমলা আর বধির বিয়ে হলো। কমলা প্রচন্ড ভালোবাসার সঙ্গে বধির এবং বাচ্চার খেয়াল রাখতে থাকে। সময় পেরিয়ে যায়। ছোটবেলা থেকেই সত্য তার কাঠের কাজে অত্যন্ত আগ্রহী ছিল এবং সত্য তার বাবার থেকে প্রাথমিক কাজকর্মগুলি শিখেছে। কমলা বলল, জানো, একটা সুখবর আছে, আমি মা হতে চলেছি। আমি গর্ভবতী। তুমি খুশি হয়েছে তো? আমি তো বিশ্বাস করতে পারছি না। খুবই খুশি। তুমি মাকে জানিয়েছো? কমলা একটা মেয়ের জন্ম দিল। কমলার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন আসতে লাগলো। কিছুদিন পর থেকে সত্যকে তার বোঝা মনে হতে শুরু হলো। সত্য বলল, মা, ও মা, আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দিচ্ছ না কেন? আমি তোমাকে দুবার বললাম, তুমি উত্তর দিচ্ছ না কেন? মা বলল, তুমি নিজে খাবার নিয়ে খেতে পারছো না? আমি সব সময় তোমাকে চামচে করে খাইয়ে দেব নাকি? তুমি তো এখন বড় হয়ে গেছো, নিজের কাজ নিজে করতে শেখো। নিজের কাজ কেন করছো না তুমি? সত্য বলল, আমাকে ক্ষমা করো মা, কিন্তু তুমি আমার উপর কেন এত রেগে গেলে? মা বলল, ঘরে একটু খাবার জল নেই। তোমার যদি খাওয়া হয়ে থাকে তাহলে বেকার ঘোরাঘুরি না করে কুয়ো থেকে জল নিয়ে এসো। কাজ না করে চুপচাপ বসে থেকো না। সত্য বলল, মা, আমি কখনো কুয়ো থেকে জল তুলিনি। তুমি কেন যাচ্ছ না? দুটো পাত্র আমার জন্য ভীষণ ভারী হয়ে যাবে। এটা আমার পক্ষে অসম্ভব। তুমি কেন পারবে না? আমি আর এসব সহ্য করব না। তোমার এই নাটক তোমার বাবা আর ঠাকুরমার সামনে করো। আমি এসব নাটক দেখতে একদম রাজি নই। কাজ না করলে শাস্তি পাবে। কমলাকে রাখতে দেখে সত্য আর কোনো বিকল্প না পেয়ে কুয়ো থেকে জল আনতে গেল। কুয়ো থেকে জল নিয়ে ফেরার সময় ওর মনে নানা রকমের চিন্তা আসতে থাকে। হঠাৎ করে আমার মা আমার সাথে খারাপ ব্যবহার শুরু করেছে। এর আগে কখনো মা আমাকে কষ্ট দেয়নি। আমি ভাবছি, কেন মা আমার সাথে এরকম করছে? বাপরে বাপ, এই পাত্র দুটি খুবই ভারী, এটা বয়ে নিয়ে যাওয়া বাড়ি পর্যন্ত পারবো না। মা। কমলা সত্যের উপর তার অত্যাচার চালিয়ে যায়, কিন্তু যখন বধির আশেপাশে থাকে তখন খুব ভালো এবং যত্নবান মা হবার অভিনয় করে। সত্য বলল, বাবা, মা আমার সঙ্গে প্রায় খারাপ ব্যবহার করছে আর আমাকে অনেক কঠিন কাজ করতে বাধ্য করছে। বদি বলল, শোনো বাবা, শোনা,
কমলাকে নিয়ে এরকম কথা বলো না। হঠাৎ করে কোনো কারণ ছাড়া তোমার সঙ্গে খারাপ কথা বলতে যাবে কেন? সত্যের কোনো কথাই বধির কানে পৌঁছলো না। সত্য কমলার ব্যাপারে যা বলল বধি একটা কথাও বিশ্বাস করলো না। তাই সত্য সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে চলে গেল। বধি বলল, হায় রে, ছেলেটার কথা আমি বিশ্বাস করিনি, তাই তো ও আমাকে ছেড়ে চলে গেল। ওর জন্য চিন্তা হচ্ছে, কোথায় চলে গেল ছেলে। আমি সব জায়গায় খুঁজে দেখলাম, কিন্তু কোথাও পেলাম না। এর জন্য তুমি দায়ী। এই জন্যই আমি দ্বিতীয় বিবাহ করতে ভয় পাচ্ছিলাম। বিরক্ত হয়ে বধি ঘর ছেড়ে বেরিয়ে গেল। সত্য, আমি অনেক দূরে চলে এসেছি, তার সাথে আমার ভীষণ খিদেও পেয়েছে। আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছি। ও, ওই তো ওখানে একজনকে দেখতে পেয়েছি। দেখি ওনাদের থেকে আমি কিছু খাবার পেয়ে যাব। সত্য ওনাদের কাছে গেল, বলল, গুরুজি, আমাকে কিছু খাবার দেবেন? আপনাকে শ্রদ্ধেয় শিক্ষকের মতো লাগছে। আমার কথাটা দয়া করে শুনুন। আমাকে একটু খেতে দিন, না হলে আমি মারা যাব। এর বদলে আমি আপনাকে সাহায্য করব। কিন্তু বেশ তো, বুদ্ধিমানের মতো কথা বলছো। কোনো চিন্তা করো না তুমি, কিন্তু আগে তুমি আমাকে বলো, তুমি কোথা থেকে আসছো আর তুমি এখানে কেন এসেছো? সত্য বলল, আমি হলাম কাঠমিস্ত্রি বধির ছেলে। এবার দয়া করে আমাকে খেতে দিন, আমি আপনাকে পরে সবটা বলবো। এ যে লক্ষ্মী, শোনো, ওই ছেলেটা ভীষণ ক্ষুধার্ত, ওকে তুমি অবশ্যই খেতে দাও। খাবার খেয়ে সত্য তার দুঃখের কাহিনী তার গুরুকে সমস্ত কাহিনী বলল, আর বলল কেন সে বাড়ি থেকে পালিয়ে এসেছে। তার মানে তুমি তোমার বাড়ি থেকে পালিয়ে এসেছো, আর এরপরে তুমি কোথায় যাবে সে সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। তুমি কি বুঝতে পারছো না যে ওটা তোমার বাবার পক্ষে কতটা কষ্টের? আর মনে করো, সব কিছু জানানো উচিত তোমার বাবাকে। দয়া করে আপনি এ কথাটা বলবেন না। সত্য বলল, আমার বাবার কাছে ফিরে যেতে আমার কোনো অসুবিধা নেই। আগে আমি নিজের পায়ে দাঁড়িয়ে অর্থ উপার্জন করতে হবে, তারপর আমি আমার সৎ মায়ের সামনে গিয়ে দাঁড়াবো। যেমন আমি আপনাকে আগেই বলেছিলাম যে দান হিসাবে আমি কিছুই গ্রহণ করব না, আর দানের বদলে আমি সাহায্য করব। আচ্ছা, আমি তোমাকে এখানে থাকার জন্য অনুমতি দিচ্ছি, কিন্তু আমার আদেশ তোমাকে পালন করতে হবে। যেদিন তুমি আমার আদেশ পালন করতে ব্যর্থ হবে, সেদিন আমি তোমাকে এখান থেকে বের করে দেব। যদি তুমি এই শর্তে রাজি হও, তাহলে তুমি এখানে থাকতে পারো, না হলে যেতে পারো। গুরুজি, আমি আপনার নির্দেশ মেনে চলবো। কখনো আমি কাজে ব্যর্থ হব না। আর যদি আমি ব্যর্থ হই, তাহলে সময় নষ্ট না করে বেরিয়ে যাব। পরের দিন সকাল হতেই গুরুদেব সত্যকে ডেকে পাঠালেন। গুরুজি, সত্য কোথায়? কি করছো? আমার কাছে এসো। আমি গুরুমার হাতে করা জল খাবার খাচ্ছিলাম, খুব সুস্বাদু। আদেশ করুন। শোনো, তুমি এখানে গোয়াল ঘরে যাও। আজ থেকে সকাল ও সন্ধ্যায় দুবার তোমার গোয়াল ঘর পরিষ্কার করতে হবে। তারপর তোমাকে দুধ সংগ্রহ করে সেটা তোমার গুরুমাকে দিতে হবে। ঠিক আছে গুরুজি, তাহলে আমি এখনই কাজে যাই। সত্য বেশ আনন্দের সাথে গোয়াল ঘরে গেল আর দুধ সংগ্রহ করে গুরুমার হাতে তুলে দিল। গুরুমা বলল, আরে সত্য, তুমি তো একটা বাচ্চা ছেলে, কিন্তু তোমার বয়স অনুযায়ী সত্যিই তুমি খুব ভালো কাজ করো। তুমি যখন এত পরিশ্রম করছো, মা বাবার সঙ্গেই তো থাকতে পারো। না গুরুমা, গুরুজির কাছে আমার অনেক কিছু শেখার আছে। যতদিন না আমি ভালো কাজ শিখে ভালো উপার্জন করতে পারি, ততদিন আমি বিশ্রামও নেব না। একটা সময় ছিল যখন আশ্রমে প্রশিক্ষণ নেওয়ার ছাত্রর সংখ্যা অনেক ছিল। এখন তোমার গুরুদেব দায়িত্ব থেকে অবসর নিয়েছে আর শান্তিতে বসবাস করছে। এখন তুমি আমাদের সঙ্গে থাকছো, দেখা যাক এরপর কি হয়। প্রত্যেক দিন সত্য গোয়াল ঘর পরিষ্কার করতো আর দুধ সংগ্রহ করে গুরুমার হাতে তুলে দিত। এইরকম
একদিন গুরুদেব সত্যকে ডেকে বললেন, সত্য, মনে হচ্ছে তুমি গোয়াল ঘরটাকে ভালোবেসে ফেলেছো। তোমাকে দেখে বেশ উৎসাহিত লাগছে। হ্যাঁ গুরুজি, শুধু গোয়াল ঘর নয়, আপনি আমাকে যা কাজ দেবেন সেটাই আমি করব। আমি আপনাকে অনুরোধ করছি, আপনার যেটা ইচ্ছে হবে সেটা আমাকে করতে বলবেন। গুরুজি বলল, আচ্ছা, এই কুঠারটা নাও। এই কুঠারটার সাহায্যে তোমাকে আমার জন্য দুটি সোনার মুদ্র এনে দিতে হবে। সত্য, কিন্তু গুরুজি, এই কুঠারটা ব্যবহার করে কিভাবে আমি দুটি স্বর্ণ মুদ্রা এনে দেব? কিভাবে কাজটা সম্পন্ন হয় সেটা আমার উদ্বেগের বিষয় নয়। তোমার সেই শর্তের কথা মনে আছে? তুমি যদি কোনো কাজ করতে না পারো তাহলে সময় নষ্ট না করে তোমার বাবা মার কাছে ফিরে যাবে। গুরুজি, দয়া করে আপনি এরকম বলবেন না। আমি এই কুঠারটা ব্যবহার করে যে কোনো উপায়ে আজ সন্ধ্যার মধ্যে দুটি মুদ্রা নিয়ে আসবো। দেখা যাক তাহলে আজ তোমার ভাগ্যে কি অপেক্ষা করছে। গুরুজি কুঠার সঙ্গে নিয়ে সত্য নতুন উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সত্য বলল, গুরুজি বলছেন কুঠারটা ব্যবহার করে দুটি মুদ্রা আন। সেটা কিভাবে সম্ভব? আমি এই কুঠার দিয়ে কাঠ কেটে তারপর সেটা বাজারে বিক্রি করে দুটি সোনার মুদ্রা নিয়ে যাব। সত্য জঙ্গলে আগুন জ্বালানোর কাঠ কাটতে গেল। তারপর একটা গাছের শুকনো শাখা প্রশাখা দেখে সে প্রবল শক্তি দিয়ে সেগুলি কাটতে শুরু করলো। কিছুক্ষণ পর আমি যখন চেষ্টা করছি, না, গাছটা যেন ততই শক্ত, যেন ভাঙছে না। সন্ধে হতে আর দেরি নেই, আমার ক্ষমতাও শেষ হয়ে আসছে। তারপর কিছু সময়ের মধ্যেই সত্য কিছু কাঠ সংগ্রহ করে সেটা বিক্রি করতে গেল। একটা লোক, এই যে বাবু, শোনো, ওই কাঠের কত দাম? আগে দুটি মুদ্রা। আমি তোমাকে একটি মুদ্রা দিতে পারি, যদি তুমি তাহলে দাও, না হলে যাও। সত্য, আমি আপনাকে একটা পরামর্শ দিচ্ছি, শুনুন। নিজে পরিশ্রম করে জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে দেখুন, তারপর বুঝবেন। এ কি বলছো? তোমার কি আমাকে দেখে মনে হয় আমি জঙ্গলে গিয়ে জ্বালানির কাঠ নিয়ে আসবো? তুমি কি পাগল হয়ে গেছো? আপনি বুঝতে পেরেছেন, যখন আপনি জানেন যেটা কষ্টের কাজ, তখন কিভাবে আপনি একটা মুদ্রা দিয়ে কিনতে চাইছেন? সারাটা দিন ধরে কত পরিশ্রম করে তবে আমি এই কাঠগুলি পেয়েছি। আমি এটাই আপনাকে বোঝাতে চেয়েছি। তুমি দেখছি ভীষণ একরোখা এবং পরিশ্রমী। এই নাও দুটি মুদ্রা এবং কাঠগুলোকে নিয়ে ঘরের ভেতরে রেখে যাও। সত্য অবশেষে নিজের উদ্দেশ্যে সফল হয়ে গুরুদেবের কাছে গিয়ে দুটি মুদ্রা দিল। গুরুদেব বললেন, খুব ভালো। আমার পরবর্তী নির্দেশ এর আগে পর্যন্ত তুমি এই কাজ নিয়মিত করে যাবে। সত্য এখন গোয়ালঘরও কাজ করে আর দুটি করে স্বর্ণার মুদ্রাও আনে, গুরুদেবের হাতে তুলে দেয়। কিছুদিন পর গুরুদেব সত্যকে ডেকে পাঠালেন আর বললেন, শোনো সত্য, তোমাকে এই বাঁশের লাঠিটা বিক্রি করে 10টি মুদ্রা নিয়ে এসে আমাকে দিতে হবে। আপনি সত্যি বলছেন? একদম ঠিক শুনছো। এবার বেরিয়ে পড়ো, সত্যের কথা ভুলো না। আমার মনে আছে, আমি যদি ব্যর্থ হই তাহলে আমাকে এই আশ্রম ছেড়ে যেতে হবে। এবার রওনা দিল। সত্য গুরুমাকে পুরো ঘটনাটা বলল। গুরুমা, আপনি বলুন, এটা অন্যায় নয়। গুরুজি ভেবে নিয়েছে উনি আমাকে আশ্রম থেকে বের করে দেবেন। আপনি বলুন, এই বাঁশটি 10টি মুদ্রায় কে কিনবে? গুরুমা, দেখো বাবা, আমি নিশ্চিত তোমার এই কাজকর্মের পিছনে নিশ্চয়ই কোনো বার্তা আছে। বুদ্ধি দিয়ে সেই বার্তা বোঝার চেষ্টা করো। সত্য বাঁশের লাঠি বিক্রি করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সেদিন এক গাদা জ্বালানির কাঠ বিক্রি করে আমি মাত্র 2টি মুদ্রা পেয়েছি। আমি ভাবছি, পৃথিবীতে কোন বোকা আছে যে এই বাঁশটি 10টি মুদ্রায় দিয়ে কিনবে? সে সারাদিন লাঠিটা নিয়ে অসহায়ভাবে ঘুরতে লাগলো। অবশেষে ক্লান্ত এবং হতাশ হলো। আমি ব্যর্থ। এবার আমার গুরুজির আশ্রম ছেড়ে যেতে হবে। কি করবো এখন ভাবছি। রাতে খাবারের সময়ও সত্য গভীর চিন্তায় মগ্ন ছিল। গুরুমা, কি
কি সত্য, তোমার মনে হয় মন ভালো নেই। আমি দেখলাম বাঁশের লাঠিটা দেওয়ালে ঝোলানো রয়েছে, আর তোমার মুখটাও শুকিয়ে গেছে। মনে রেখো, আর একটি দিন বাকি আছে। ভাবো কি করে এই বাঁশের লাঠিটা বিক্রি করবে। যদি না পারো তাহলে তোমার চলে যেতে হবে। সত্য বলল, আমি তো বুঝতেই পারছি না গুরুমা, আমি এখনো ওটার কথাই ভাবছি। সত্য যেই বিছানায় শুতে যাবে তখন তার মাথায় একটা দারুণ বুদ্ধি এলো। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি যে কিভাবে এটা করতে হবে। আমার বাবার কাছ থেকে শেখার পদ্ধতি অনুযায়ী লাঠিটাকে একটা বাঁশি তৈরি করব। তাহলে আমি এটা বিক্রি করতে পারবো। একটা লাঠি 10টি মুদ্রা দিয়ে কিনতে না চাইলেও একটি বাঁশি অবশ্যই কিনতে চাইবে। সত্য এক মুহূর্ত নষ্ট না করে সারা রাত ধরে সেই বাঁশিটা তৈরি করে পরের দিন সেই বাঁশি বাজারে 10টি মুদ্রায় বিক্রি করে, আর সেই মুদ্রাগুলি গুরুদেবের হাতে এনে তুলে দেয়। অসাধারণ সত্য, তুমি দারুণ কাজ করেছো। এবার ওই কাঠের গুঁড়িটা নিয়ে এটাকে বিক্রি করে 25টি মুদ্রা নিয়ে এসো। আর হ্যাঁ, এই কাজ করার জন্য তুমি 3 দিন সময় পাচ্ছ। এরপরে সত্য কাঠের নিয়ে সুন্দর সুন্দর খেলনা বানাতে বানাতে একজন দক্ষ খেলনা আর প্রস্তুতকারক হয়ে ওঠে। একদিন গুরুদেব তাকে তার দৈনিক কাজের কোঠা হিসাবে আরো একটা কাঠের গুঁড়ি দেয় এবং সেটা দিয়ে গুরুদেব বলেন, অসাধারণ সত্য, তুমি খুব ভালো কাজ করছো। এই 3 দিন তুমি সময় ঠিকভাবে ব্যবহার করেছো। পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত তুমি প্রতিদিন এই কাজ করতে থাকো। প্রতিদিনের মতো সত্য নিজের কাজে মন দিয়ে করতে লাগলো। সেই মুহূর্তে গুরুদেব সেখানে এসে তার হাতে একটা কাঠের গুঁড়ি দিয়ে বললেন, এই যে সত্য, এই কাঠের গুঁড়িটা নাও, আর বাকিটা আমি জানি। গুরুজি, আমাকে বাজারে যেতে হবে, তারপর এটা বিক্রি করে 25টি মুদ্রা আনতে হবে। এতে আর নতুন কি আছে বলুন? তুমি ঠিকই বলেছ, কিন্তু এই পরিকল্পনায় এবার একটু পরিবর্তন আছে। এই কাঠের গুঁড়িটি বিক্রি করে তোমাকে 100টি মুদ্রা আনতে হবে। যদি এই কাজে ব্যর্থ হও তাহলে 100টি মুদ্রা আমি কাঠের গুঁড়ির বিনিময়ে কে দেবে, তাও আমি এই কাজটি সম্পন্ন করার চেষ্টা করব। সত্য কাঠের গুঁড়িটি নিয়ে ভাবতে লাগলো কিভাবে সেটাকে দিয়ে সে 100টা মুদ্রা আনতে পারে। গুরুমা, আরে সত্য, তোমার দেখে মনে হচ্ছে খুবই চিন্তায় আছে, কি হয়েছে? আমায় কিন্তু তুমি বলতে পারো। গুরুমা, এবার দেখুন, গুরুজি এবার এই কাঠের গুঁড়িটা 100টি মুদ্রায় বিক্রি করতে বলছেন। আমার হাতে মাত্র 4 দিন সময় আছে। আমি কিছুই বুঝতে পারছি না, মনে হচ্ছে আমি এবার হেরে যাব। দেখো, তুমি যদি এই গুঁড়িটা 25টি মুদ্রায় বিক্রি করতে পারো তাহলে আমি নিশ্চিত তুমি এটিকে 100টি মুদ্রাও বিক্রি করতে পারবে। আপনি ঠিকই বলেছেন গুরুমা, আমার মনে হচ্ছে এই কাজের কোনো বড় উদ্দেশ্য ও বার্তা আছে। গুরুমার কথা শুনে সত্য ভাবতে লাগলো এবং অস্থির হয়ে উঠল। এমন সময় প্রবল বাতাসে একটি সুন্দরী যুবতীর ছবি সহ একটি কাগজ এসে তার সামনে পড়ল। সত্য কৌতূহলের সঙ্গে সেটিকে তুলে নিল। আর আমার তো বিশ্বাসই হচ্ছে না, কোন রাজ্যের রাজকুমারী মনে হচ্ছে। এবারে এই কাঠের গুঁড়িটা সে আমি এই রাজকুমারীর ছবি খোদাই করব। তখন সেই সুন্দরী মহিলার ছবি দেখে খোদাই করতে শুরু করলো। যখন সে তার কাজের মাঝপথে ছিল তখন একজন রাজকুমার ঘোড়ায় চড়ে এলো। তিনি দেখালেন সত্য এক ছবিটার দিকে তাকিয়ে আছে। রাজকুমার বলল, তুমি কে যুবক? এই ছবিটা খুঁজছিলাম। এই ছবিটায় যে মেয়েটাকে দেখতে পাচ্ছ ও হলো রাজকুমারী। এই ছবিটা পেয়ে সত্যি আমি খুব খুশি। আমার নাম সত্য, আমি একজন কাঠমিস্ত্রি। আমি এই ছবিটা দেখে একটি সুন্দর মূর্তিতে রূপান্তরিত করতে পারি। দেখে খুশি হবে। তুমি ছবিটা দেখে একটা মূর্তি বানিয়ে দিতে পারবে? এই তো আমার কাজ রাজকুমার। আপনি যদি 2 ঘন্টা সময় দেন আমাকে, আমার কাজ শেষ হয়ে যাবে। সত্য কাজ শেষ করে সেই মূর্তিটা রাজকুমারের হাতে তুলে দিল।
রাজকুমার বললেন, চমৎকার হয়েছে, তুমি দুর্দান্ত কাজ করেছো। এর সম্পর্কে বলার মতো আমার কাছে উপযুক্ত কোনো ভাষাই নেই। আমি উপহার হিসাবে তোমাকে এই 1000 মুদ্রা দিলাম। সত্য সেই রাজকুমারী চিত্র খোদাই করে 1000 মুদ্রা অর্জন করলো আর সেই মুদ্রা তার গুরুদেবের হাতে তুলে দিল। গুরুদেব বললেন, আমি গর্বিত সত্য, এই 1000টি মুদ্রা এর সঙ্গে যোগ দিলাম। তুমি এগুলি নিয়ে তুমি তোমার বাবা মার সঙ্গে দেখা করো, ওনারা তোমার জন্য গর্ববোধ করবেন। এই কথাটি আমার একটা নির্দেশ হিসাবে পালন করতে পারো। সত্য বলল, আমি 1000 মুদ্রা নিলাম আর বাকি 1000 মুদ্রা আমি আপনার গুরুদক্ষিণা হিসাবে রেখে গেলাম। আমি যেটুকু পেয়েছি, যা পেয়েছি সবই আপনার জন্য। আমায় আশীর্বাদ করুন। আমার প্রচেষ্টা তোমার প্রতি অনেক বেশি। আসলে তোমার বাবা মার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, কারণ তোমার বাবা তোমার দুঃখ বুঝতে পেরেছে এবং তোমার কাজ শিখতে সাহায্য করেছিল। তাই অবিলম্বে তোমার বাবা মার সঙ্গে দেখা করো। সত্য আর গুরুদেবকে বিদায় জানিয়ে মা বাবার সঙ্গে দেখা করতে গেল। তারা তাদের সন্তানের গুণ দেখে মুগ্ধ হলো এবং গর্বিত বোধ করলো। সত্যের মা বলল, সত্য, আমার ব্যবহারের জন্য ক্ষমা করে দাও। বাবা, তুমি যখন ছিলে না তখন আমি বুঝতে পেরেছিলাম যে আমি কতটা অন্যায় করেছিলাম। আমি কথা দিচ্ছি আর কখনো এরকম করব না। তোমার সাথে সত্য আমি ভীষণ লজ্জিত। তারপর সত্য মন দিয়ে বাবার সঙ্গে কাজ শুরু করে, খেলনা তৈরি করে বিক্রি করে এবং শান্তিতে জীবনযাপন শুরু করে। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করুন এবং পরের গল্পটি দেখুন।